আবু ভাইয়ের রাজনীতি আবু ভাইয়ের রাজনীতি চলবে না চলবে না। অন্যখানের রাজনীতি অন্যখানের রাজনীতি মুসলিমের রাজনীতি বলরমের রাজনীতি সন্ত্রাসীদের রাজনীতি পেশি সতীর রাজনীতি। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। কি হয়েছে? জনগণের মনে একটা আতঙ্ক ছড়াই দিছে যে আওয়ামী লীগ করলেই পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেবে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। এই ধরনের প্রতিকার আমার যদি কেউ আমি যদি তার থানা দিব, আমি সাদিকের নিচে থানা যাব। আপনি সবসময় মবের কথা বিরুদ্ধে বলেন, আমরা মব চাই না, কেউ মব চাই না। আইন, দেশের আইন আছে। থানায় যখন কেউ অভিযোগ দিবে তার অধিকারটা আছে, সেদিনই করতে হবে। কিন্তু থানা এভাবে বা এটা তো খুবই অগণতান্ত্রিক। এটার মাধ্যমে সাদিকানদের বলেছে আমরা সেটা ওই স্ট্যান্ডে রয়েছে, যেটা বলেছে সাদিকানদের বলেছে সঠিক বলেছে, তোমার সাথে দ্বিমত নেই। আমরা এটা অ্যানালাইসিস করবো, যেখানে আসলে সত্যিকার অর্থে এবং যেটা দাবি করছে সেটা আমরা অ্যানালাইসিস করবো এবং পরবর্তী ঘটনা অ্যানালাইসিস করবো এবং সেটা তোমার সাথে যোগাযোগ করে আমরা এমন কোনো পরিস্থিতি যেন না করি তোমরা এবং আমরা যেভাবে বিগত 15.5 বছর যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে বাসা কেড়ে নেওয়া হয়েছিল, কেউ এটা আমাদের যাদের অধিকাংশ ছাত্র মানে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেনি। আল্লাহর রহমতে একটা পরিবেশ রয়েছে। আমার যদি কেউ সাংবাদিকদের হাত তুলে সে যে হোক, আমি তার ব্যবস্থা নিব। এরপর হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণের জায়গায় এটা প্রত্যেক নাগরিক অধিকার, সে থানাকে জিডি করবে। এর বাইরে তার জন্য একটা অপিনিয়ন থাকবে, সেও কি তার অভিযোগটা দিবে। কিন্তু থানায় যাওয়ার সময় কারো উপর মত তৈরি করা, হামলা করা, এটা তো একটা গণতান্ত্রিক কথা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে, ব্রাসেলসে বসে, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের 26টা দেশ, তারা নিজেদের একটা পার্লামেন্টে অনেক সময় অনেকগুলো বিল পাস করে। গত পরশু দিনের আগের দিনে একটা নিউজ দেখলাম যে ফেসবুক নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে আলাপ হয়েছে, ফেসবুককে কীভাবে কন্ট্রোল করা যায়, বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ফেসবুক যেন 16 বছরের নিচে কেউ দেখা অনুমতি না পায়। আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশে ফেসবুক ব্যান, যেমনটি ধরেন চায়না এবং নর্থ কোরিয়া ফেসবুক ব্যান, এবং পৃথিবীর অনেকগুলো দেশে ফেসবুক কন্ট্রোল, এবং অনেকগুলো দেশে ফেসবুক 16 বছরের নিচে কেউ ব্যবহার করতে পারবে না। সেই দুটো দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া। এবং ফেসবুক সাময়িকভাবে ব্যান করছে বিভিন্ন সময়, বা সাময়িকভাবে কন্ট্রোল করছে, বা সাময়িকভাবে ব্যান আছে এমন দেশ প্রায় অনেকগুলো। এর মধ্যে ধরেন চায়না, নর্থ কোরিয়া, ইরান, মায়ানমার, রাশিয়া, তুর্কমেনিস্তান এবং উগান্ডা। এইসব জায়গায় ফেসবুক বিভিন্ন সময় বিভিন্নভাবে কন্ট্রোল করা হয় এবং কন্ট্রোলে রাখা হয়, এবং সাময়িকভাবে ব্যান করছে এরকম দেশ বহু আছে, যেমন শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে। বাংলাদেশে আপনারা জানেন কখন করছিল, 24শে আন্দোলনের সময়। পাকিস্তান আছে, নেপাল আছে, ইরান প্রায়ই করে দেয়, যেমন ইরান এখন যুদ্ধের জন্য করে রাখছে। তো ফেসবুকটাকে এরকম কন্ট্রোল কেন করে? কন্ট্রোল করে যে বিভিন্ন অপতথ্য, অপপ্রচার যেন ফেসবুকে প্রচারিত না হয়। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের দেশে খুব একটা অপতথ্য প্রচার হয় না, কিন্তু তারপরেও হয়। এটাকে তারাও এখন কন্ট্রোলে আনতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতে ফেসবুকে কন্ট্রোলে আনতে পারছে না। কেন পারছে না? সেই আলোচনা অনেক দীর্ঘায়িত, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু ইচ্ছা করলে গভর্নমেন্ট পারে, ইচ্ছা করলে গভর্নমেন্ট সাময়িকভাবে কন্ট্রোল করতে পারে, বা অনেক কিছু কন্ট্রোলে রাখতে পারে। যেমনটি ধরেন গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাহলে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণের অনেকগুলো ধরন আছে। যেমনটি ধরেন কন্টেন্ট সেন্সরশিপ করতে পারে সরকার ডাটা নিয়ন্ত্রণ করতে পারে, সরকার কোনো কিছু সন্দেহ হলে সাময়িকভাবে সেই অ্যাকাউন্টটাকে ব্লক করে দিতে পারে, এবং সর্বোপরি সরকার একটা নজরদারি রাখতে পারে যাতে কেউ কোনো অপতথ্য, অপপ্রচার বা রাষ্ট্রবিরোধী হোক বা কারো সম্মান বিরোধী হোক কোনো রকম পোস্ট দিতে না পারে। সরকার করছে না। এখন কিন্তু সময় আসছে সরকার এটা করবার জন্য। তার কারণ কি জানেন? একটা ফটোকার আজকে পুরো দেশে মানে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে ফেলছে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে যে ফটোকারটা বাজারে ছাড়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং যারা করেছে আমার মনে হয় তাদের বোধহয় জন্মেরও কোনো সমস্যা আছে।
ভাই আপনি একটু ভাবেন তো, আপনি এবং আপনার কন্যাকে নিয়ে যদি আমার একটা ফটো কার্ড ছাপানো হয়, বা আপনাকে এবং আপনার আম্মাকে নিয়ে যদি আমার একটা ফটো কার্ড ছাপানো হয়, আপনি বা আপনার বোনকে নিয়ে যদি আমার একটা ফটো কার্ড ছাপানো হয়, আপনি কি করবেন? অবভিয়াসলি আপনি নিজেকে সংযত রাখতে পারবেন না। কি ভয়াবহ, কি ভয়াবহ, কি নির্লজ্জ, কি কি বলবো, এর কোনো ভাষা নেই। এত নোংরা মন মানসিকতার মানুষ আমাদের দেশে আছে। আমার মনে হয় ইউরোপে বা আমেরিকা, অস্ট্রেলিয়াতে এই সমস্ত এই ধরনের নোংরা নোংরা মনোবৃত্তির ফটো কার্ড কেউই বানায় না, বা কেউই ছাড়ে না, বা কেউই শেয়ার করে না। আমি দেখবার পর লজ্জায় আমি নিজেকে ধিক্কার দিচ্ছি যে আমি কোন দেশের নাগরিক, আমি কোন দেশের মানুষ, যে আমার দেশের মানুষ এমন কুরুচিপূর্ণ, এমন বিকৃত আচরণ করতে পারে সন্তান এবং পিতাকে দিয়ে। এগুলো কন্ট্রোল দরকার, এগুলো কন্ট্রোল দরকার। বাংলাদেশ সরকারকে এখনই বলবো আপনারা ফেসবুককে বলে এটাকে কন্ট্রোল করেন। একজন মানুষ তার ন্যাশনাল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারবে, একটি ন্যাশনাল আইডি, একটি অ্যাকাউন্ট, তাহলে এটা কন্ট্রোল হবে। এবং এটা যদি কন্ট্রোল না হয়, ভয়াবহ যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, কন্ট্রোল করা সম্ভব হবে না। তারেক রহমানের কথা বাদ দিলাম, আমরা এর আগে দেখেছি ডক্টর শফিকুর রহমানকে দিয়ে কিরকম নোংরা ফটো কার্ড বাজারে ছাড়া হয়েছে। এগুলো কেন কন্ট্রোল করা যাচ্ছে না? সরকার ইচ্ছা করলে পারে। এগুলো যদি কন্ট্রোল না করে, তাহলে এই যে দেখেন সারা বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা এবং সাধারণ জনগণ চিন্তিত। অথচ আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে একটা ফটো কার্ড নিয়ে, একটা জঘন্য ফটো কার্ড নিয়ে, একটা কুরুচিপূর্ণ ফটো কার্ড নিয়ে যুদ্ধবিহী দেশে নেমে গেছে দুই দল। আসলে ঘটনাটা কি? কারা করছে এসব? সরকার কি এটা কন্ট্রোল করতে পারে না? দেখেন এই ফটো কার্ডটা নিয়ে সেটার সূত্রপাত করতে হয়েছে, সেটা ঈশান চৌধুরী নামে আওয়ামী লীগের একটি অ্যাকাউন্ট থেকে এটা ছাড়া হয়েছে। এবং তারপর আওয়ামী লীগের ছেলেরা, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তারা এগুলো শেয়ার করেছে। এরা তো এখন দেশকে অস্থিতিশীল করবার জন্য জামাত শিবির বলেন, বিএনপি বলেন, ওদের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেবার প্রচেষ্টা চালাবেই। এটা ওরা করেছে। এটা কিভাবে কন্ট্রোল করবে সরকার, বা এই অ্যাকাউন্টগুলো কিভাবে সিজ করবে সরকার, সেটা সরকার ভালোভাবেই জানে। আইন তো পৃথিবীতে একটা আছে ভাই। আপনি আমাকে অকারণে কিছু বলে যাবেন বা হয়তো অপমান করে যাবেন, তার কোনো বিচার নেই? নিশ্চয়ই আছে। তো সেই ফটো কার্ডটা বিএনপির ছাত্রদলের তানভীর নামে একজন ছেলে, সে আবার শেয়ার করেছে। সে শেয়ার করে তার মানে ক্ষোভে, রাগে, দুঃখে তার বন্ধু বান্ধবকে জানিয়েছে, তার দলকে জানিয়েছে এটা কি হচ্ছে। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, তানভীর সাহেবের এটা তো শেয়ার করা উচিত হয়নি। উনি কেন এটা শেয়ার করতে গেলেন? উনি এটাকে নিয়ে উনি উচ্চ মহলে কথা বলতে পারতেন। উনি শেয়ার করাতে এটা আরো ছড়ালো, এখানে সে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি। কিন্তু একটি মহল বা যে কেউ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মাহমুদের অ্যাকাউন্ট থেকে আবার এটা শেয়ার করলো, দেখানো হয়েছে। মাহমুদ বলছে, আমি যদি এটা শেয়ার করে থাকি বা আমি যদি এটা আমার এখানে নিয়ে থাকি, তাহলে সরকার যে শাস্তি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। তার বলে সে সেটা করেনি। সে চ্যালেঞ্জ করছে যে সে এটা শেয়ার করেনি বা কোনো কমেন্টস করেনি। এটা নিয়ে যখন কথা হচ্ছে, তখন সে শাহবাগ থানায় গেছে মামলা করবার জন্য বা বলবার জন্য যে আমি এটা করিনি, আপনারা দেখেন কারা করেছে বিচার করেন। তখন সেখানে জুবাইরের মধ্যে প্রশান্তে গিয়েছে, ওখানে ওরা মার খেয়েছে। এই যে শুরু হলো দুই দলের মধ্যে, ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে, এখনো চলছে একটা ফটো কার্ড নিয়ে। একটা ফটো কার্ডের মূল কারণ, এই ফটো কার্ডটা কি আমরা শেয়ার করা ঠিক করেছি? যারাই করেছি, এই ফটো কার্ডটা যে দেখেছেন সেখানে শেয়ার করতে পারেন, তার নিজের কি কোনো লজ্জা নেই? আমি দেখে থাকি, আমি তো এটা আমার স্ত্রীকেও দেখাইনি, আমার সন্তানকেও দেখাইনি। এটা দেখাবার মতো কোনো জিনিস নয়, কিন্তু আমরা অনেকে শেয়ার করি। কেন করি জানি না, কোন বুদ্ধিতে করি জানি না, শেয়ার করে এটাকে আরো ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন মূল প্রশ্ন আসছে, এই ফটো কার্ডটা এই যে ছাত্রলীগের ছেলেটা করলো, কোন উদ্দেশ্য করলো সেটা আমার আর বলবার প্রয়োজন নেই, আপনারা নিজেরাও বুঝতে পারেন যে ওরা কোন উদ্দেশ্য করছে। এখন একটি মহল চাচ্ছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা এমন অবস্থা হোক, দেশে একটা অরাজকতার পরিস্থিতি শুরু হয়ে যাক, যেটা অলরেডি হয়ে গেছে। এবং এটা থামাবার জন্য আমি অনুরোধ করবো জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে, আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আপনারা আপনাদের দলের ছেলেদেরকে বলুন শান্ত হতে। এবং আপনারা যেটা করবেন, এই ফেসবুক এখন কন্ট্রোল করার চেষ্টা করেন, যে কোনো উপায়ে ফেসবুক কন্ট্রোল করার চেষ্টা করেন। ফেসবুক যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই ধরনের অপকর্ম ওই মহলটি আরও চালিয়ে যাবে। সরকারকে, দেশকে অস্থিতিশীল করবার জন্য তারা আরও ভয়াবহ কর্মকাণ্ড করবে, যেটা এই ফটো কার্ডকে হার মানিয়ে দিবে। এরা বিরাট প্ল্যান নিয়ে নেমেছে, এরা যারাই হোক, যে শক্তি হোক, এরা বিরাট প্ল্যান নিয়ে নেমেছে। কারণ আমরা একটা জিনিস দেখেছি, বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ পজিশনে পার্লামেন্টে এসছে, আলোচনা হচ্ছে, তারা বসবে, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবে। এই সময় এই যে ঝামেলাটা শুরু হলো, এটার আকার এমনভাবে বিস্তৃত হচ্ছে যে আপনারা হয়তো এটাও শুনেছেন, শুক্রবার দিন নেত্রকোনার পূর্বতলার এমপি সাহেবকে আটকিয়ে তাকে অপমান করা হয়েছে, তারপর পুলিশ এসে তাকে বাঁচিয়েছে। উনি ঢাকা থেকে যাচ্ছিলেন, পূর্বতলাটা পেট্রোল পাম্পে বসে উনি তেল দিচ্ছিলেন এবং উনি নামাজ পড়তে গেছেন পাশের ঘরে। তখন বিএনপির ছেলেপেলেরা বা ছাত্রদল, যুবদল, যে দলের হোক, এসে তার গাড়ি ভাঙচুর করেছে এবং তাকে অবরুদ্ধ করে রেখেছে। তারপর স্থানীয় পুলিশ এসে তাকে উদ্ধার করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। এখন আমরা কোন দেশে বাস করছি যে একজন মাননীয় এমপিও নিজে সুরক্ষিত নন? যে কোনো জায়গায় বিএনপির ছেলে একটা জামাতের এমপিকে ধরছে, আবার এমন দেখা যাবে কোথাও কোনো বিএনপির এমপি মহোদয়কে জামাতের ছেলেরা ধরে অপমান করবে।
এর বিস্তৃতি কোথায় যাচ্ছে, এই মুহূর্তে যদি সরকার এই ব্যাপারে কোনো রকম স্টেপ না নেয়, কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে এই যে মব সংস্কৃতি আবার শুরু হয়েছে না, এটা চলবে। যে মব সংস্কৃতি নিয়ে বাংলাদেশে বহুদিন যাবতীয় কথা হচ্ছে, এর থেকে আমরা নিস্তার পাবো না। এর জন্য সরকারকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনই এই মুহূর্ত থেকে ব্যবস্থা নিতে হবে, নইলে এর আকার প্রবৃদ্ধি আরো অনেক বিস্তার হবে। তারপর আসলে দেশে আর স্থিতিশীল অবস্থা থাকবে না। আমাদের সবাইকে মনে রাখতে হবে, বিশ্ব এখন একটা ক্রান্তিকালে যাচ্ছে। এই সময় যদি আমরা নিজেরা কামড়াকামড়ি করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করি। বিএনপি সরকারের বিরুদ্ধে এক বিরল মাইল ফলক স্পর্শ করলো জামাত ইসলামী। বিএনপিকে জামাতের কঠিন বার্তা, বিএনপি হাজার চেষ্টা করেও আওয়ামী লীগ হতে পারবে না, বরং আওয়ামী লীগ হতে যে মাঝপথে ধরাকে একুল উকুল সব হারাবে। ইতিহাস এটাই বলে। দর্শক, জামাত ইসলামী জুলাই যোদ্ধাদের নিয়ে এক বিশাল সমাবেশ করেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এটা বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত ইসলামীর একটা মাইল ফলক স্পর্শ, অনেকটা বিরল মাইল ফলক স্পর্শ। জামাত বিরোধী দল, নট সরকারি দল, সেখানে জুলাই যোদ্ধা, হাজার হাজার জুলাই যোদ্ধা এবং জুলাইতে আহত হয়ে, যুদ্ধ করতে যে আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী, শুধু পঙ্গুত্ব বরণকারী এরকম প্রায় 2000 এবং হাজার হাজার মোটের উপর জুলাই যোদ্ধাদেরকে একত্র করে সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে দিয়েছে জামাত ইসলামী। এটা একটা মাইল ফলক। যে জুলাইয়ের ফলে বিএনপি ক্ষমতা এসেছে, সেই জুলাই যোদ্ধারা জামাতের ডাকে এসেছে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছে। এর মানে জুলাই যোদ্ধাদেরকে জামাত জাগিয়ে তুলছে বিএনপি সরকারের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদেরকে জামাত ঐক্যবদ্ধ করতে পেরেছে বিএনপির বিরুদ্ধে। এটা ঐতিহাসিক, তাৎপর্যপূর্ণ এবং বিএনপির জন্য একটা অশনি সংকেত, এবং বিএনপির জন্য এটা একটা জরুরি সতর্কবার্তা। কারণ যে জুলাইয়ের ফলে বিএনপি ক্ষমতায়, সেই জুলাই যোদ্ধারা, জুলাইয়ের নেতারা সবাই বিএনপির বিরুদ্ধে। সেই জুলাই নেতৃত্ব দানকারী যত সংগঠক আছে সবাই তো এনসিপির ছেলেরাই তো জুলাইয়ের নেতা ছিল। তারা সবাই বিএনপির বিরুদ্ধে, এবং এনসিপির নেতারা ছিলেন জামাত ইসলামের এই জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশে। এবং জামাতের যারা সাধারণ জুলাই যোদ্ধা, যারা কোনো দলের যোগ দেয়নি, কিন্তু জুলাইয়ের প্রতি তাদের একটা ইমোশন আছে এবং দুনিয়াবি কোনো ফায়দা তারা হাসিল করতে চায় না, সংস্কার এবং মানুষ ভালো থাকবে এটাই চায়, এই অংশটা সবাই জামাতের ডাকে চলে এসেছে। তো জামাতের জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশে জুলাই যোদ্ধারা যারা ছিল, এরা বেশিরভাগই জামাত নয়, এমনকি এনসিপিও নয়, তারা সবাই এসেছে, আসবেই তো। কারণ জামাত সেই জুলাই যোদ্ধাদের মধ্য থেকে কাউকে এমপি বানাচ্ছে যারা জামাতের কোনো নেতা নন। একজন নারীকে, এক জুলাই শহীদের মাকে জামাত মহিলা এমপি বানাচ্ছে, নারী এমপি বানাচ্ছে, যিনি জামাতের কোনো নেতা ছিলেন না। তো দর্শক, এই জন্য জুলাই যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে জামাতের ডাকে, বা জুলাই যোদ্ধারা মনে করছে যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করছে, জামাত ইসলামী প্রকৃতপক্ষে জুলাইকে ধারণ করে। তো এই কাজটা যে জামাত করতে পেরেছে, যে জুলাইয়ের ফলে তারেক রহমান দেশে আসতে পেরেছেন, সেই জুলাই যোদ্ধারা সবাই বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এটা একটা বিরল এবং ঐতিহাসিক মাইল ফলক। বিএনপির পতন ঘন্টার একটা আলামত হচ্ছে এই জুলাই যোদ্ধারা সবাই বিএনপির বিরুদ্ধে চলে যাওয়া। ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ জামাত ইসলামিস অনগোয়িং মুভমেন্ট। যে দর্শক, হাজার চেষ্টা করেন এই আওয়ামী লীগ হতে পারবেন না, জামাতের আমিরা স্পষ্ট করে বলেছেন এই জুলাই যোদ্ধাদের নিয়ে সমাবেশে। এবং সবার বার্তা ছিল এটাই যে আপনারা উল্টাপাল্টা করতে চাইলে আপনারা পারবেনই না, আপনাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে লিমিট ক্রস করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, টেনে হিসেবে আপনাকে নামানো হবে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনার পতন ঘটাতে হবে, আবার জুলাই ফিরে আসবে, আবার 5 আগস্ট ঘটবে। এটি হচ্ছে বাস্তবতা। বিএনপির প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছে বিরোধী নেতা বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, যে মির্জা ফখরুল জামাতকে নির্মূল করতে চায়, তাহলে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য রইল না। এবং এটা মির্জা ফখরুল বলেছেন না, তার মাধ্যমে ভারত বলিয়েছে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা, এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন হাজার চেষ্টা করেন এই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। এই জন্য আমরা একটা কথা বলি যে বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি। এর মানে বিএনপি আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না, ব্যর্থ আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ বিএনপি যেটা চায় সেটা সফলভাবে করতে পারে। এই জন্য যেমন বাংলাদেশে ভোট চুরির সমস্ত আয়োজন, ভোট চুরির মাস্টার মাইন্ড বা মাস্টার যাই হোক, এটা হচ্ছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার হত্যাকারী, ধ্বংসকারী সব হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসতে পারেনি। 2006 সালে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আসতে যে 111 ঘটেছে এবং খুব করুণ পরিণতিতে পড়েছিল। এর মানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপি যে রাস্তা দেখিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে সিস্টেমে ভোট চুরি করে ক্ষমতা আসা, ওইটা কিন্তু আওয়ামী লীগ পেরেছে। তো এই জন্য আমরা বলি যে বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি। তো পারবে না, আমির জামাত একদম পারফেক্ট বলেছেন যে বিএনপি কিছুতেই আওয়ামী লীগ হতে পারবে, দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। দুর্বল আওয়ামী লীগ পিটিয়ে দেশ ছাড়া করা খুব কোনো ব্যাপারই না। বিএনপি এমন অবস্থা আছে, বিএনপি সরকার পতন ঘটানো জামাতের একটা ফু দিলেই বিএনপি উড়ে যাবে। কিন্তু জামাত জানে যে এই মুহূর্তে বিএনপির পতন ঘটানো এটা তাদের জন্য ভালো হবে না, কারণ একটা পর্যায়ে তারাও বিপদে পড়বেন। দেশি বিদেশি অনেকেই বিএনপিকে যারা অবৈধভাবে ক্ষমতা এনেছেন, তারাও এখন বিএনপির পতন চায়, তারা অন্য কোনো তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিতে চান, যেটা জামাতের জন্য ভালো হবে না। এমন না যে বিএনপি পতন করালে জামাত এনসিপি ক্ষমতা আসবে, তাহলে খুব সহজেই জামাত এনসিপি পতন ঘটাতে চাইতো, কিন্তু না, পতন এই জন্য পতনের রাস্তায় জামাত এখন পর্যন্ত যায়নি বা যাবে না। কিন্তু আপনি চিন্তা করেন, যে সরকার ক্ষমতা আসে 2 মাসের মধ্যে তার পতন নিয়ে আলোচনা হচ্ছে, সেই সরকার 6 মাসের বেশি দেশ চালাবে, 1.5 বছর বেশি দেশ চালাবে, ইটস নট পসিবল। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী আয়োজিত এক সমাবেশে
এই কথা বলেন। জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। তো বিএনপি যে সার্টিফিকেট প্রাপ্ত যে পরিমাণ জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা, পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধারা জামাত ইসলামী এই সমাবেশে এসেছে, বিএনপি সরকারি দল হয়েও জোর করে এতজন নিতে পারবে না। এবং এই জুলাই যোদ্ধারা যে পাশে থাকবে, ওই পাশ ন্যাচারাল কারণে জিতবে, আল্লাহর বিশেষ সাহায্য আসবে এই জুলাই যোদ্ধাদের উপর, এতেই তারা জিতবে। শফিকুর রহমান বলেন 2টা ভোট হয়েছে, একটা ভোট তাদের পক্ষে গেছে, সেটা তারা মেনে নিয়েছে, আর একটা ভোট 70% জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেটি তারা মানেনি। এটি লজ্জার। 70% ভোটের রায় যেদিন বাস্তবায়িত হবে সেদিন দেশ থেকে সত্যিকার অর্থে ফেসিবাদ বিদায় নেবে। এখন পর্যন্ত ফেসিবাদ বিদায় নেয়নি। বিএনপি একটা ফেসিস্ট দল, বিএনপিকে ফেসিস্ট বলার সময় এসেছে। কারণ মির্জা ফখরুল্লাহ স্পষ্ট বলেন যে জামাত ইসলামীকে নির্মূল করতে হবে। তো যারা নির্মূল করার কথা বলে তারা তো ফেসিস্ট। এবং এই থানায় ঢুকে মাফ করে কারা? ফেসিস্টরা। হল দখল করতে চায়, কিরিশ রামদানিয়ে কোপায় পায়ের গোড়ালি কেটে দেয় কারা? ফেসিস্টরা। জুলাই গণঅভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে বিএনপি আছে ক্ষমতায় তাপ উপভোগ করতে পারত না বলে মন্তব্য করেন জামাত আমির। বিএনপিকে জুলাই বিপ্লবের সুবিধাভোগী বলেন তিনি। শুধু জুলাই বিপ্লব না, ইতিহাসের সমস্ত আন্দোলনের বেনিফিশিয়ারি বিএনপি। এটা একটা বেনিফিশিয়ারি পার্টি। এই জন্য আওয়ামী লীগের মতো প্রকৃতপক্ষে জনগণের দল অন্যায়ের কারণে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে আউট হয়ে গেছে, আর জীবনে ফিরতে পারবেন না। এই বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে আপনারা নতুন কিছু দেখবেন। তবে এনসিপির লাইন খারাপ, আওয়ামী লীগের রিপ্লেস এনসিপি হয়ে গেছে, এটা গোয়েন্দা সংস্থা ঠিক করে দিয়েছে। তো জামাত থাকবে কি থাকবে না, বা জামাতের অবস্থা কি হবে, তবে আরো অনেক নতুন নতুন শক্তি আসবে। বিএনপি একটা পর্যায়ে থাকবে না। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।